শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছে হুসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। কিছুক্ষণ আগে দুদেশের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে এসব চুক্তি সই হয়েছে। এর আগে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকের পর তারা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই দেশ। বৈশ্বিক ও আঞ্চলিক নানান চ্যালেঞ্জ মোকাবেলায় এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তারা। Inshallah, very positive outcomes will be there. Inshallah. Thank you. দর্শক, হোটেল সোনারগাঁতে আছেন সহকর্মী রিয়াদ সুমন। আমরা তার কাছ থেকে জানবো যে পাকিস্তানের সাথে আজকে আর কি কর্মসূচি আছে এবং কি সমঝোতা সই হয়েছে, তিনি কি জানতে পেরেছেন কিনা। রিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি খবর আছে। বিশেষ করে পাকিস্তানের দুজন মন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন এবং বাংলাদেশের বেশ কিছু কর্মসূচি তাদের রয়েছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সেখানে আছেন, বিডার চেয়ারম্যানকে আমরা দেখেছি, বেশ কয়েকজন কর্মকর্তা আছেন বাংলাদেশের পক্ষে এবং আমরা শুনেছি যে বেশ কয়েকটি সমঝোতা হয়েছে। কি সমঝোতা হয়েছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কোন ধরনের আলোচনা হচ্ছে বা হবে? শাহাদাত, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যে সমঝোতা বা যে বৈঠকটি হয়েছে সেটি আসলে হোটেল সোনারগাঁয়ের দোতলায় হয়েছে। আমরা এখন নিচে লবিতে আছি। এখানে আসলে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ব্রিফিং এখনও হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে 2:30 এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং সেখানে এই দুই দেশের মধ্যে কোন বিষয়গুলো সমঝোতা হয়েছে এবং চুক্তি হয়েছে সেগুলো বিস্তারিত বলবেন এবং সেগুলো নিয়ে আসলে বিস্তারিত জানাবেন এবং সেখানে হয়তো সাংবাদিক প্রশ্নের উত্তরে এই বিষয়গুলো আরও খোলাসা হবে। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি এখানে আজকে একটি চুক্তি হয়েছে এবং 5টি সমঝোতা হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে বিকেলে 2:45 দিকে ব্রিফিং হবে। তবে যে আপনাকে জানিয়ে রাখি যে এখন যে বিষয়টি হয়েছে, যে চুক্তিটি হয়েছে, সেটা হচ্ছে দুই দেশের কূটনীতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি। এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে। এছাড়া 5টি সমঝোতা হয়েছে, সেগুলো হচ্ছে সাংস্কৃতিক বিনিময়ে সমঝোতা, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে এটি সমঝোতা, বাণিজ্য বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের স্ট্র্যাটেজিক স্টাডিজ সংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে একটি সমঝোতা হয়েছে। তো এখানে যে বিষয়টি আপনাকে বলতে চাই যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে যে একটি যৌথ গ্রুপ গঠন করার জন্য যে সমঝোতাটি হয়েছে সেটি আসলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের দিকে একটি গুরুত্বপূর্ণ দিক বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। কারণ আপনি জানেন যে পাকিস্তানের সাথে আমাদের অনেক ক্ষেত্রে এখনও ব্যবসায়িক অনেক দূরত্ব রয়েছে এবং অনেক কিছু আসলে সমঝোতার কারণে বা দুই দেশের দূরত্বের কারণে সেগুলো সম্ভব হয়নি। সেই বিষয়গুলো কিভাবে কমিয়ে আনা যায় এবং ব্যবসায়িকভাবে দুই দেশ কীভাবে পারস্পরিক সমঝোতা করে বা পারস্পরিক চুক্তি করে ব্যবসার সম্প্রসারণ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত এই বাণিজ্য এবং বিনিয়োগ গঠন নিয়ে যে সমঝোতাটি হয়েছে সেই বিষয়টিতে কাজ করবে। এখানে বাণিজ্য উপদেষ্টা উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং
পাকিস্তানের যে সফররত বাণিজ্য উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে আসলে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে, যদিও সেখানে গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে আসলে যেতে যাওয়া হয়নি, শুধুমাত্র ছবি নিয়ে আমরা চলে আসতে হয়েছে। এই বিষয়টি বিস্তারিত আসলে ব্রিফিংয়ে কথা বলবেন। তবে আশা করা হচ্ছে যে দুই দেশের মধ্যে যে সমঝোতা গুলো হয়েছে এগুলো আসলে দুই দেশের ব্যবসায়িক আন্তঃযোগাযোগ এবং সব মিলে একটি বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যের ক্ষেত্রে। একই সাথে যে চুক্তিটি হয়েছে সেটি আসলে দুই দেশের মধ্যে যে যোগাযোগ ঘাটতি আছে সেই যোগাযোগের ঘাটতিটাও কিন্তু আরও অনেকটা সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে হোটেল সোনারগাঁ থেকে সবশেষ তথ্য। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাকিস্তানের দুজন মন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন। তাদের সাথে বাংলাদেশের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠক হচ্ছে, সমঝোতা হয়েছে। এর বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী রিয়াজ সুমনের কাছ থেকে। এলডিসি উত্তরণ 2031 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান। বলেন, সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা করা গেলে এই উত্তরণ ঝুঁকি নয়, বরং বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা বয়ে আনতে পারে। রোববার রাজধানীর একটি হোটেলে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহবুবুর রহমান বলেন, সফল এলডিসি উত্তরণের জন্য স্মার্ট বাণিজ্য কূটনীতি, প্রযুক্তি ও দক্ষতা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা, আর্থিক খাতে সংস্কার, ব্যবসা সহজ করা, বিনিময় হারের স্থিতিশীলতাও প্রয়োজন। আমরা সবাই মিলে করতেছি যে এলডিসি গ্রাজুয়েশনটা আমরা একটু পিছিয়ে দেওয়ার জন্য, যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্রাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে সরকারকে এইটুকু মানে সুপারিশ করছি। 22 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। বর্তমানে যা 6.4% দাঁড়িয়েছে। সকালে মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতি, বর্তমান এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ক সেমিনারে তথ্য উঠে এসেছে। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি জানান ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ খান। সেই সাথে সুদের হার কমিয়ে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির দাবিও জানান তিনি। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক বলেন, এসএমই খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের অনীহা রয়েছে, তাই ছোট্ট বা ক্ষুদ্র ঋণ বিতরণে খরচ কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। জিও ইকোনমিক টেনশনের কারণে বেশিরভাগ অর্থনৈতিক সূচক নেতিবাচক দিকে যাচ্ছে। এই সূচকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এফডিআই, ক্যাপিটাল ফরমেশন, গুডস অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট, ফাইন্যান্সিয়াল মার্কেট, ভলিটিলিটি অ্যান্ড ইনভেস্টর কনফিডেন্স। দর্শক, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একদিকে বেসরকারি বিনিয়োগ কমছে, সেটি আসলে পুঁজিবাজারে কতটা ঝুঁকি তৈরি করছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব পাকিস্তানের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে, সেটি বাংলাদেশের বা দুই দেশের ব্যবসা বাণিজ্যের জন্য কতটা ভালো হবে এবং বেসরকারি খাতের এখানে কতটা সুযোগ রয়েছে ব্যবসা সম্প্রসারণের, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব এলডিসি গ্র্যাজুয়েশনের যেই দাবি উঠেছে পিছিয়ে দেওয়ার, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি পুঁজিবাজার সংশ্লিষ্ট, যেহেতু আপনি ব্যক্তিত্ব এবং পুঁজিবাজার নিয়ে কাজ করেন, আপনার কাছে অবশ্যই বিনিয়োগের বিষয়টি নিয়েই আমি জানার আগ্রহ থাকবে বেশি। তবে শুরুতেই একটু জেনে নিতে চাই যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেই সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এই মুহূর্তে চলছে, আমরা জানি যে গত 15 বছর ধরে সেটি বেশ ঘাটতি ছিল, যেখানে সেই জায়গাটাতে পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী গত
3 মাসে বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের দিক থেকেও আসলে প্রচেষ্টা চলছে এক ধরনের দেশটির সাথে যে দূরত্ব রয়েছে, বিশেষ করে যোগাযোগের দূরত্ব এবং ব্যবসায়িক বাণিজ্য যে এখন পর্যন্ত প্রতিবেশী দেশ হিসেবে যে ধরনের বাণিজ্য সম্পর্ক হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। সেই জায়গাটাতে এই সফরগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? থ্যাংক ইউ। আপনার প্রথমে বলতে হচ্ছে যে আমাদের দেশের জন্য যে কোনো দেশের সাথে একটা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, এটা আমাদের জন্য একটা পজিটিভ বার্তা বয়ে আনে। আমাদের এটা কন্টিনিউয়াস চেষ্টা করে যাওয়া উচিত, অফকোর্স উইথ দ্য নেইবারিং কান্ট্রিজ ফার্স্ট আর উইথ দ্য কান্ট্রিজ উইথ ক্লোজ প্রক্সিমিটি, তারপরে ধরেন যতটুকু আমরা দূরে যেতে পারি। এবং সেক্ষেত্রে পাকিস্তানের সাথে আমাদের ধরেন দের আর ফিউ সিনার্জি, যেমন পাকিস্তান আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাই, আমরা পাকিস্তান থেকে প্রোডাক্ট আনতে চাই। এবং টু স্টার্ট উইথ পাকিস্তান আমাদের মানে পাকিস্তান কুড বি গুড প্লেস, গুড মার্কেট ফর আওয়ার টি এক্সপোর্ট অ্যান্ড অলসো ফার্মাসিউটিক্যাল। And on the contrary, we all know that Pakistan is very rich on textile and on few other items. সেখান থেকে আমরা আমাদের বেনিফিটটা নিতে পারি। যে এই পদক্ষেপটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা উই শুড কন্টিনিউ দিস কাইন্ড অফ প্র্যাকটিস, যে আমাদের যত বেশি সংখ্যক দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক করা যায় বাণিজ্যের ব্যাপারে সেটা করা উচিত। এবং আমরা সবাই জানি যে গত 15 বছর ধরে পাকিস্তানের সাথে মোটামুটি আমাদের কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিল না বললেই চলে। সেটা থেকে বেরিয়ে আসছি, সেটাও একটা ইজ এ ভেরি পজিটিভ স্টেপ দ্যাট দি প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ টেকেন। তার মানে আপনি যেসব বিষয়গুলো বলছেন যে এই জায়গাগুলোতে পাকিস্তানের সাথে আমাদের আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে, বিশেষ করে আমরা রপ্তানির জায়গাটাতে আমাদের নিশ্চয়ই নতুন একটা বাজার তৈরি হয়েছে। পাকিস্তানের একটি বড় বিশাল জনগোষ্ঠী আছে, সেখানে একটি বড় বাজার নিশ্চয়ই আছে। বাংলাদেশ থেকে আসলে কোন কোন পণ্য আপনার কাছে মনে হয় যে সেই পাকিস্তানে আমরা খুব অল্প সময়ের মধ্যে হয়তো বাজার সম্প্রসারণ করতে পারি? মানে দেয়ার কুড বি মেনি আইটেম যেটা আমরা জানি না। ধরুন 15 বছর ধরে তো ওই বাজারে আমাদের কোনো অ্যাক্সেস ছিল না, মানে যেটা আমি বললাম যে বাণিজ্যিক কোনো সম্পর্কই ছিল না। তো এখন আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। বাট টু স্টার্ট উইথ আমি যতটুকু জানি মানে আপনার টি হ্যাজ এ বিগ ডিমান্ড, বাংলাদেশ টি হ্যাজ এ বিগ ডিমান্ড ইন পাকিস্তান, এবং আমাদের জন্য এটা একটা বড় মার্কেট হতে পারে। সেখানে আমরা হয়তো কিছু ট্যারিফ বেনিফিট চাইতে পারি পাকিস্তান থেকে। অ্যান্ড দি আদার সেক্টর ইজ দ্য ফার্মাসিউটিক্যাল। বাংলাদেশ থেকে কয়েকবারই আপনার পাকিস্তান ফার্মাসিউটিক্যাল নিতে চেয়েছে, কারণ আমরা উই আর কোয়াইট রিচ ইন ফার্মাসিউটিক্যাল অ্যাজ উই অল নো। এই দুটা প্রোডাক্ট দিয়ে শুরু করা যেতে পারে, বাট মানে জুট কুড বি আনাদার ওয়ান। এবং আরও মানে যেটা আমি বললাম যে 15 বছর তো আমরা এই মার্কেটটা এক্সপ্লোরই করতে পারিনি। এখন এক্সপ্লোর করে দেখি যে অন্য কী কী খাতে আমরা আপনার এক্সপোর্ট বাড়াতে পারি। জি অবশ্যই। আমরা আলোচনায় ফিরতে চাই যে বিনিয়োগ কমছে, বেসরকারি খাতে বিনিয়োগ কমছে, এবং আমরা যদি মনিটারি পলিসির দিকে খেয়াল করি, সবশেষ যে মুদ্রানীতি দেওয়া হয়েছে সেখানেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটি কমিয়ে 8-এর নিচে আনা হয়েছে। এবং সব কিছু মিলিয়ে আসলে যে এই যে বিনিয়োগ কমছে এবং তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থানে, তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ব্যবসা বাণিজ্যের যে প্রবৃদ্ধি সেখানে দেখতে পাচ্ছি, সেটি আসলে পুঁজিবাজারে সরাসরি কতটা প্রভাব ফেলছে? আমরা যদিও দেখছি যে এই মুহূর্তে পুঁজিবাজার ভালোর দিকে আছে, কিন্তু এই ভালো আসলে কতদিন টেকসই হবে সেটিও আসলে আমরা জানি না। সেই জায়গাটাতে এই যে বিনিয়োগ কমছে, এর প্রভাব পুঁজিবাজারে কেমন পড়ছে? আপনার এই যে বিনিয়োগ কমছে সেটা অনেক দিন ধরে হয়ে আসছে, রাইট? এবং সেটার একটা প্রত্যক্ষ আপনার ডিরেক্ট ইম্প্যাক্ট আছে ইন দ্য স্টক মার্কেট। আমাদের এখানে ধরেন আপনার বিনিয়োগটা, আমাদের এখানে হোয়াট ইজ আওয়ার প্রোডাক্ট? আওয়ার প্রোডাক্ট ইজ দ্য কোম্পানিজ, রাইট? যে আমরা যেটা থেকে লিস্টিং কোম্পানিজ বলি। এখন আপনার বেসরকারি খাতে গত 10 বছর ধরে আপনার মন্দা যাচ্ছে, মানে বলা হচ্ছে যে লেস দেন 10% গ্রোথে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বড় বড় ইন্ডাস্ট্রি গ্রো করছে না আপনার, এবং সেখানে যদি কোয়ালিটি এবং লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গ্রো না করে তাহলে তো ক্যাপিটাল মার্কেট উইল নট হ্যাভ গুড প্রোডাক্টস। তো এই আপনার বেসরকারি বিনিয়োগের গ্রোথটার আলটিমেট যে বেনিফিট বলেন বা রেজাল্ট বলেন সেটা দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য স্টক মার্কেট। সো ইটস ভেরি মাচ ডিরেক্টলি কানেক্টেড। দেয়ার ইজ এ কোরিলেশন বিটুইন দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ অ্যান্ড দ্য স্টক মার্কেট গ্রোথ। এই গ্রোথটা আমাদের জন্য ইজ এ নেসেসিটি। তো এটা এখন ধরেন আপনার হচ্ছে না, আমরা সবাই জানি দ্যার ইজ অ্যান ইনফ্লেশনারি ইফেক্ট, এটার জন্য
the central bank was kind of forced to come up with a contractionary monetary policy. সেটার থেকে আমরা এখন যেহেতু ইনফ্লেশনটা মোটামুটিভাবে একটা কন্ট্রোলে আসছে, ইন্টারেস্ট রেটটা কমে আসবে, হয়তো আফটার ইলেকশন উইল সি দ্য গ্রোথ ইন দ্য প্রাইভেট সেক্টর। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইলেকশন হয়ে গেলে সেই জায়গাটাতে একটি পজিটিভ আমরা গ্রোথ দেখব, কিন্তু আপনার কি মনে হয় যে ইলেকশনের যে সময়সীমা যেটা ঘোষণা হয়েছে সেটির প্রভাব এই মুহূর্তে আমরা পুঁজিবাজারে দেখছি? 100%, because now everyone is convinced that we'll have a general election in 2026 beginning, যে ফেব্রুয়ারিকে বলা হচ্ছে, এবং ইলেকশন বা আপনার গোয়িং ব্যাক টু ডেমোক্রেসি ইজ এ প্রিরিকুইজিট ফর দ্য স্টক মার্কেট টু ডেভেলপ অ্যান্ড গ্রো। কারণ ফরেন ইনভেস্টর, আপনি বিশেষ করে যারা আপনার ফান্ড ম্যানেজার হয়, তাদের অনেকগুলি আপনার প্যারামিটার থাকে, মানে আপনার কোয়ালিটি ডিটারমিনেশন কিছু ফ্যাক্টর থাকে, সেখানে ক্লিয়ারলি বলাই হচ্ছে যে আপনার একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকতে হবে, যে সেখানে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস আর প্রিরিকুইজিট। আমরা যদি বড় ইনভেস্টমেন্ট চাই, এফডিআই চাই বা স্টক মার্কেটে চাই, তো ইলেকশনটা খুবই জরুরি। এবং ইলেকশনটা যেহেতু অ্যানাউন্স হয়েছে, আপনারা ইউ মাস্ট হ্যাভ নোটিস দ্যাট ইলেকশন অ্যানাউন্স হওয়ার পর থেকেই কিন্তু আমরা এই ক্যাপিটাল মার্কেটে মুভমেন্টটা দেখতে পাচ্ছি। দ্য টোটাল ভলিউম ওয়াজ অ্যাজ লো অ্যাজ 300। অফকোর্স দের আর লট অফ আপনার improvements have done in the stock market by the regulators in the recent months. At the same time, that election declaration was another fuel in the fire, যখন আপনার এটা 200-300 কোটি থেকে যখন বাড়া শুরু করবে। এবং এখন ধরেন আমরা মোটামুটিভাবে ধরে নিচ্ছি যে ইলেকশন হবে, ইনভেস্টার্স আর কনভিন্সড লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, এবং সেটার একটা রিফ্লেকশন তো আমরা স্টক মার্কেটে দেখতে পাচ্ছি। আমরা কয়েকটি অনুষ্ঠান আপনারা দেখেছি যে গত কয়েক মাসে বেশ কিছু সেমিনার হয়েছে পুঁজিবাজারের আসলে ডেভেলপমেন্ট, সমস্যা, চ্যালেঞ্জ, এগুলো নিয়ে সামনের দিনে কি হবে, সেখানে আমরা নানান ধরনের কথা বলতে শুনছি। সামনের দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তাদের আমরা দেখেছি যে আগের সরকারগুলো পুঁজিবাজারকে কিভাবে ব্যবহার করেছে এবং তাদের অলিগার্করা কিভাবে পুঁজিবাজার থেকে অর্থ বের করে নিয়েছে, এবং পুঁজিবাজারের যে আজকের এই ভঙ্গুর দশা, এটির পেছনে কিন্তু সরকার বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটি বড় দায়ী, যেটি আমরা আসলে খোলা চোখেই দেখছি। সামনের দিনে আসলে রাষ্ট্রের বা সরকারের কি দায়িত্ব এই পুঁজিবাজারকে একটি টেকসই অবস্থানে পৌঁছাতে, অর্থাৎ যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা আসলে কি করণীয় দীর্ঘমেয়াদে আসলে পুঁজিবাজারকে একটি টেকসই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে? আপনি যথার্থই বলেছেন, 100%, মানে আই এম অ্যালাইনড উইথ ইউ, যে আমাদের এখানে যখন আর্থিক খাতটা টোটালি ভেঙে পড়েছে, দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ টোটালি ব্রোকেন, এট দ্য সেম টাইম দ্য স্টক মার্কেট ওয়াজ ইকুইলি লুটেড, যেটা আমি বলবো যে সেটা থেকে আপনার এখানে একটা পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে, তাহলে আর্থিক খাত সুশৃঙ্খলা থাকবে না, স্টক মার্কেটে তো অবশ্যই থাকবে না। আমরা যেটা করতে চেয়েছি, আপনারা জানেন যে আমরা গত কয়েক মাসের ধরে অনেকগুলি সেমিনার করেছি, সেখানে আমরা উই হ্যাভ ইনভাইটেড দ্য লিডিং পলিটিক্যাল লিডার্স, মোটামুটিভাবে সবাই এসছেন, এবং এসে আপনারা আপনাদের সামনে কমিটমেন্ট করেছেন যে হুএভার কামস ইন পাওয়ার দে আর গোয়িং টু ওন দ্য স্টক মার্কেট। তার মানে হচ্ছে যে স্টক মার্কেটের ব্যাপারে ওনাদের একটা স্বচ্ছ নীতি থাকবে। এবং এটাও আপনারা শুনেছেন যে স্টক মার্কেট এবং ধরেন আপনার সেন্ট্রাল ব্যাংক, এই দুইটার ব্যাপারে যারা পলিটিক্যাল পার্টি যারা এখানে আসছেন, ওনারা কমিট করে গিয়েছেন যে ওনারা কোনো ধরনের ইন্টারফেয়ার করবেন না, নন ইন্টারফেয়ারিং একটা সিস্টেম ওনারা চালু করবেন ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইন দ্য স্টক মার্কেট। তো আমরা আশা করছি ওনারা যেটা বলেছেন সেটা ওনারা করবেন, এবং যদি তাই হয় তাহলে এটা করতেই হবে। এটা যদি আপনার অ্যাজ লং এজ দ্য political interference is there, it is very difficult for a country like Bangladesh to improve the system in the financial market and in the stock market. আমরা আশা করছি ওনারা যেটা বলেছেন, আপনার 2024 আগস্টের তো কিছু আমরা বেনিফিট পেতে হবে, এবং যদি বেনিফিট আমরা আশা করি সেক্ষেত্রে আমাদেরকে বাজারে ডিসিপ্লিন আনতেই হবে, এবং সেটা এই পর্যন্ত আমরা দেখে আসছি যে গ্র্যাজুয়ালি দ্য মার্কেট ইজ বিং ইমপ্রুভড অ্যাজ ফার এজ দ্য ডিসিপ্লিনে ইজ কনসার্ন, এবং সেটা যদি কন্টিনিউ করা উচিত, এবং পলিটিক্যাল পার্টি আসলে আমরা আশা করি কন্টিনিউ করবে, এবং যদি তাই হয় ইনশাল্লাহ উইল হ্যাভ বেটার ফিউচার দ্যান হোয়াট উই হ্যাড ইন দ্য লাস্ট মেনি ইয়ার্স। জনাব সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবারও ফিরবো আলোচনায়। আমরা দেখব আজকের পুঁজিবাজারের পরিস্থিতি কি, আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে দেখে নিব। তবে বিরতির পর স্বাগত আরও একবার।
এবারে শেয়ার বাজারের আপডেট জানাবো। শেয়ার বাজারের আপডেট জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি লেনদেন চলছে এবং ইতিবাচক ধারায় লেনদেন চলছে। গত কয়েক সপ্তাহ বা আমরা যদি বলি 1 থেকে 1.5 মাসের যেই ধারাবাহিকতা সেটি অব্যাহত আছে। এখন পর্যন্ত 15.57 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স, অবস্থান করছে 5390 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে প্রায় 2 পয়েন্টের মতো। DS30 অবস্থান 2101 পয়েন্ট, বেড়েছে 12.37 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 557 কোটি টাকা। লেনদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 189টির, কমেছে 169টির এবং অপরিবর্তিত আছে 40টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, আমরা বিনিয়োগ এবং পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে এখনও আছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আবার স্বাগত জানাচ্ছি আপনাকে। এই যে পুঁজিবাজারের যে এই মুহূর্তে যে লেনদেন পরিস্থিতি, এটির পেছনে আসলে কোন কোন শেয়ারগুলো ভালো করছে এবং এই জায়গায় এখন আসলে বিশেষ করে যারা প্রান্তিক বিনিয়োগকারী তারা এই মুহূর্তে আসলে কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দেওয়া উচিত, বা কোন শেয়ার কেনা উচিত বা বিক্রি করা উচিত, তাদের এই মুহূর্তে আসলে কি করণীয়? আমরা যেটা বলে আসছি যে এখন তো ধরুন আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে ব্যাংকিং সেক্টরে আপনার মোটামুটিভাবে একটা রিফর্ম হচ্ছে, ম্যাসিভ রিফর্ম হচ্ছে, বা মানে স্বাধীনতার পরে আর এই ধরনের ম্যাসিভ রিফর্ম ব্যাংকিং সেক্টরে এত অল্প সময়ের মধ্যে হয়নি। আমরা দেখেছি যে এনবিএফআই সেক্টরেও রিফর্ম হচ্ছে। এই যে আপনার একটা রিফর্ম স্কেলে যাচ্ছে, যে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল সেক্টর সারা পৃথিবীর মতোই is the main sector. এখানে এখনো প্রায় 25% of the market cap is retained by the financial sector, which are banks and non-banks and insurance companies. তো আমরা যেটা বলবো যে আপনারা খুব কেয়ারফুলি মনিটর করেন যে আপনার ইনভেস্টমেন্টটা কোথায় আছে। এই ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনার এনবিএফআই থেকে আপনাকে হয়তো শিফট করতে হতে পারে, ব্যাংকিং সেক্টরে যে রাইট ব্যাংকটাতে না থাকলে সেখান থেকে শিফট করতে হতে পারে। তারপর আপনার ধরেন ইউএস ট্যারিফ আসছে, ট্যারিফের কারণে আমাদের মার্কেট এখন পর্যন্ত নট ইম্প্যাক্টেড, বাট তারপরেও ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল যে এটা কোন সেক্টরকে আপনার একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে ফেলতে পারে। তো যারা ইনভেস্ট করছেন বা যারা ইনভেস্ট করেন, আমরা সবসময় বলবো যে আমরা একটা ওভারঅল অ্যানালিসিস আপনাকে থাকতে হবে। হ্যাঁ, মানে ব্লাইন্ডলি আপনাকে ইনভেস্ট করাটা ঠিক হবে না, এবং সেক্ষেত্রে আপনাকে যারা আপনার মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছে, আপনার যাদের থ্রুতে ইনভেস্ট করেন, স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক বা পোর্টফোলিও ম্যানেজার বা অ্যাসেট ম্যানেজার, তাদের সাথে আপনি একটু পরামর্শ করেন। আপনি মানে আপনি জাস্ট বিকজ দ্যাট বাজারে একটা জিনিস ট্রেড হচ্ছে এবং সেটাতে ডোন্ট গেট টেম্পটেড উইথ দ্য মার্কেট সিনারিও। আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কোথায় টাকাটা দিচ্ছেন। সেটা আমাদের সবসময় বলে আসছে এবং সবসময় বলে আসবো যে যেহেতু টাকাটা আপনার, ইউ ওন দ্য মানি, অ্যান্ড আপনার ইফ ইউ পুট দ্য মানি ইন দ্য রাইট স্টক, তার বেনিফিটটা আপনি পাবেন। যদি ইফ ইউ মেক এ মিস্টেক ইউ উইল বি দ্য ওয়ার্স্ট সাফারার। সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে বুঝে শুনে বিনিয়োগ করাটা উচিত। আমরা বিভিন্ন সময় দেখি যে বিনিয়োগের পুঁজিবাজার নিয়ে নানান ধরনের স্পেকুলেশন হয়, অনেক ধরনের ভুয়া সংবাদ, গুজব ছড়ানো হয়। সেগুলোর কি কিছুটা পরিবর্তন দেখছেন এই মুহূর্তে? মানে পুঁজিবাজারের যেসব জায়গাগুলোতে সাধারণ বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা থাকে, সেই জায়গাটা থেকে কিছুটা আমরা বেরিয়ে আসতে পেরেছি? কমে আসছে, অনেক কমে আসছে, অবশ্যই বেরিয়ে আসতে পারছি, চেষ্টা করছি। আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েট যাচ্ছি তারা আমরা মোটামুটিভাবে একটা কনসেনসাসে আসছি যে আমরা এই ধরনের যে সমস্যাগুলি বাজারে প্রিভেল করেছিল সেগুলির থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ এটা আপনার লং টার্ম সাস্টেনেবল একটা মার্কেট কখনো দাঁড়া করাবে না আপনার যদি ইফ দ্য ইনভেস্টার্স কিপ অন ইনভেস্টিং অন দ্য রিউমার। সেখানে ফান্ডামেন্টালি তাকে ইনভেস্টটা করতে হবে। সেই জিনিসটাই আমরা চেষ্টা করছি টু প্রমোট টু দ্য ইনভেস্টার্স, এবং সেটা কাজ হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে দেয়ার হ্যাভ বিন সো মেনি ডিসিপ্লিনারি অ্যাকশনস টেকেন বাই দ্য রেগুলেটরস, সেটারও একটা বেনিফিট তো অবশ্যই মার্কেটে আসছে। তো এটা গ্র্যাজুয়ালি হবে, মানে এটাতে হবে না তা না, গ্র্যাজুয়ালি হবে এবং হচ্ছে। দ্যাট ইজ দ্য গুড থিং টু নো। এবং আমরা চাচ্ছি যে মোটামুটিভাবে গুজব নির্ভর বাজার থেকে
আপনার মৌলিক ভিত্তি সম্পন্ন স্টক যেগুলি বলি, সাস্টেনেবল স্টক যেগুলিকে আমরা বলি, সেখানে ইনভেস্টমেন্টগুলি শিফট করার জন্য। জনাব সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে সাধারণ বিনিয়োগকারীরা অনেক বেশি উপকৃত হবে। নিশ্চয়ই তারা তাদের যে নতুনভাবে তাদের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বা শেয়ার কেনার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিনিয়োগ এবং পুঁজিবাজার নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। জানাতে চাই এবার মুদ্রা বাজারের দরদাম, সেই সাথে সোনা এবং রূপার বাজারের আপডেট। মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার আসলে দীর্ঘদিন ধরেই আমরা অপরিবর্তিত দেখছি। বাজারে ছেড়ে দেওয়ার পরেও আমরা ডলারের আসলে খুব বেশি ঊর্ধ্বমুখী আমরা দেখিনি। এই মুহূর্তে মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 135 টাকায় কিনে 140-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 30 টাকায় কিনে 32 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রি 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম যদি আমরা দেখি, 22 ক্যারেট সোনা এখন প্রতি ভরি 14,712 টাকায় বিক্রি হচ্ছে। ভরিতে 1,71,600 টাকা। 21 ক্যারেটের দাম পড়ছে 1,63,797 টাকা। আর আপনি যদি কিছুটা কম দামি 18 ক্যারেটের যে স্বর্ণ সেটি কিনতে চান, সেক্ষেত্রেও কিন্তু 1,40,000-এর উপরে গুনতে হবে। আর সনাতন স্বর্ণ কিনতে গুনতে হবে 1,16,126 টাকায়। এর একটি কথা বলে রাখি যে প্রত্যেকটা স্বর্ণ আপনি লোকাল বাজার থেকে কিনতে গেলে আপনাকে অবশ্যই 5% ভ্যাট সেখানে সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে খরচ কিন্তু আরও একটু বাড়বে। রূপার দরদাম আমরা যদি জানাতে চাই, 22 ক্যারেট রূপার প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 2,683 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি বিরতির। দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবরাখবর নিয়ে ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। অযত্ন আর অবহেলায় পড়ে আছে দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি। দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঢাকাগামী একমাত্র নকশিকাঁথা মেইল ট্রেনটি থামলেও সম্প্রতি সেটিও বন্ধ হয়ে গেছে। ফলে স্টেশনটি এখন যাত্রীশূন্য। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিকভাবে স্টেশনটির গুরুত্ব না থাকলেও ঐতিহ্য বিবেচনায় ভবিষ্যতে স্টেশনটি নিয়ে পরিকল্পনা নেওয়া হবে। কুষ্টিয়া থেকে মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 160 বছরের পুরনো দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি। তবে অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে স্টেশনটির এখন বেহাল দশা। ইট, পলেস্তরা, জানলা, দরজা, আসবাবপত্র সবই নষ্ট হয়ে গেছে। পোড়াদহ, গোয়ালন্দ, টুঙ্গিপাড়া রুটে এই স্টেশন দিয়ে দিনে 10টি ট্রেন আসা যাওয়া করলেও জগতিতে যাত্রা বিরতি নেই কোনো ট্রেনের। স্টেশনটির 2 জন গেটম্যান ছাড়া নেই কোনো কর্মীও। একসময়ের জমজমাট স্টেশনটি এখন অনেকটাই ভুতুড়ে। খুলনা থেকে গোয়ালন্দ ঘাট আগে চলতো, ওইটা থামতো। পরবর্তীতে আপনার চেঞ্জ করে খুলনা থেকে ঢাকা নকশিকাঁথা ওটা থামতো, এখন কোনোটাই থামে না। এই ঘরটা কতবার আপনাদের মতো এসে দেখে গেছে মেরামত করার জন্য, কিন্তু সেটা হয় নাই। যেহেতু এটা বাংলাদেশের প্রথম রেল স্টেশন ভবন, ইয়াকে সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। বই পড়ে ও গল্প শুনে মাঝে মধ্যে ঐতিহ্যবাহী দেশের প্রথম এই স্টেশন দেখতে আসেন পর্যটকরা। তবে হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। এটা অনেক আগেই চালু করার দরকার ছিল, কারণ এটা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। এখানে আসছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনটা দেখার জন্য। তো এসে দেখলাম যে স্টেশনটা পরিত্যক্ত অবস্থা এবং জনাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্টেশনটির বাণিজ্যিক গুরুত্ব না থাকায় সংস্কারে অনীহা রেল কর্তৃপক্ষের। তবে হেরিটেজ বিবেচনায় স্টেশনটির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
হিসেবে যদি সংরক্ষণের বিষয়টা বলেন, সেটা অবশ্যই জগতিকে করা দরকার হেরিটেজ হিসেবে সংরক্ষণ। আর এমনি অপারেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে এই মুহূর্তে অত গুরুত্বপূর্ণ না, বাট হেরিটেজ হিসেবে এটা গুরুত্বপূর্ণ। সেই হিসেবে আসলে যখন আমাদের এটা সক্ষমতাটা আসবে তখন অবশ্যই এটা করা হবে। দেশের প্রথম স্থাপিত জগতী রেলওয়ে স্টেশনটি সংস্কারে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নড়াইলে রোপা আমন আবাদে ব্যস্ত কৃষক। অনুকূল আবহাওয়া এবং বছর জুড়ে ধানের ভালো দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। খায়রুল আলফিন রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কর্মযজ্ঞ। কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক। চলছে বীজতলা থেকে চারা সংগ্রহ। আমন আবাদ ঘিরে ব্যস্ততার এমনই নানা ছবি এখন নড়াইলে। রোপা আমন চাষাবাদের মৌসুম জুড়ে এবার ব্যাপক বৃষ্টিপাতে কৃষক দেখছে আশার আলো। তেলের খরচ মরচ আলাম তো বহুত বাঁচে গেছে, যদি পানি যদি না হতো তাহলে সব ডাঙা জমি করতে পারতো না। রূপা আমন ধান আমাদের উপর ভাতা দিয়ে মোটামুটি স্বাভাবিক অবস্থা ভালো। বৃষ্টির কারণে পানি দিয়ে লাগছে না, ভালো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। ধান রোপণ কার্যক্রম এবং জমি কাদাকরণের ক্ষেত্রে বৃষ্টিপাত আমন মৌসুম জরুরি, সেটা একেবারে সঠিক সময় হয়েছে। শুধু বীজতলা যেটুকু নষ্ট হয়েছে সেই ক্ষতি পুষিয়ে তারা নিয়েছে এবং তারা পূর্ণোদ্যমে আমন রোপণের কার্যক্রম চলমান রেখেছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নড়াইল জেলায় 43,450 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ বেছে নেন নীলফামারীর তরুণ শহীদুল ইসলাম। জমি বর্গা দিয়ে শুরু করেন পেঁপের আবাদ। ভালো ফলন পাওয়ায় এখন আরও জমিতে চাষ করতে চান তিনি। আব্দুর রশিদ শাহের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ডোমার মেলাপাঙ্গা গ্রামের শহীদুল ইসলাম সুমন স্নাতক পাশ করে চাকরি করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে। তবে সীমাবদ্ধতা ভরা চাকরির জীবন পছন্দ হয়নি তার। 2023 সালে সাহসী সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে ঝুঁকে পড়েন কৃষিতে। বাড়ির পাশের 26 শতক বর্গা জমিতে আধুনিক পদ্ধতিতে শুরু করেন পেঁপে চাষ। শিক্ষিত হওয়ার কারণে কৃষিকাজেও আধুনিকতা ছোঁয়া এনেছেন সুমন। এলাকাবাসীর বিশ্বাস চাকরির চেয়ে কৃষিতেই বেশি সফল হবেন তিনি। আমারও ডাঙ্গার জমি আছে আর 13 শতক জমি আছে, ওনাকে 100 চারা নেওয়ার জন্য টাকাও দিয়ে দিছি। পেঁপে আবাদ করি, অনেকটা স্বাবলম্বী হয়েছি। ইনশাআল্লাহ সামনের বারে আবার আমরা পেঁপে লাগার জন্য প্রস্তুতি নিছি। প্রথম মৌসুমে মিলেছে আশাতীত ফলন। ইতিমধ্যে বিক্রি করেছেন প্রায় 50,000 টাকার পেঁপে। পেঁপে চাষ করছি 26 শতক জমিতে। প্রথম বছর আমি কম করে লাগাইছি, তা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাওয়ার পর আমি একটু বাড়াইছি। অন্যের জমি আমি লিজ নিছি, প্রায় 13 শতক জমি লিজ নেওয়ার পর আমি পেঁপের বাগানটা আমার এখন 26 শতকে পরিণত হয়েছে। তো আল্লাহর রহমতে আমি পেঁপে অনেক ভালো ফলন হয়েছে এবং আমি পেঁপে যখন মার্কেটে নিয়ে যাই আমার পেঁপেটা অনেক চাহিদা। তরুণ উদ্যোক্তা হিসেবে সুমনকে আরো দক্ষ করতে প্রশিক্ষণের ব্যবস্থা সহ সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা। এই উদ্যোক্তা হিসেবে সে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের কৃষি বিভাগের পরামর্শ যদি সে গ্রহণ করে তাহলে এটাকে সে আরো ফলন বেশি দিয়ে তার অর্থনৈতিক উন্নতি সে করতে পারবে। সামনের মৌসুম শেষে আরো প্রায় 2 লাখ টাকা আয়ের আশা করছেন নীলফামারীর এই তরুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এমন হাজারো তরুণ ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে এবং তারা কৃষিকাজ করে তাদের ভাগ্য পরিবর্তন করছে। এবার বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের 10% শেয়ার কিনে নিচ্ছে মার্কিন সরকার। এর জন্য প্রায় $900 কোটি বিনিয়োগ করবে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে এই অর্থ চিপস অ্যাক্ট নামের একটি বিশেষ ফান্ড থেকে আসবে। এর মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রেই যেন আরও বেশি চিপ তৈরি করা হয় এবং প্রযুক্তিতে দেশটি আরও শক্তিশালী হয়ে উঠবে, এমন উদ্দেশ্য থেকে এই বিনিয়োগ করা হচ্ছে। তবে কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইন্টেলের প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। তা সত্ত্বেও এই নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইন্টেল প্রধান।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 22 আগস্ট দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আক্তার আহমেদ বলেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই, ফলে তাদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। এনআইডি কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এখন জাপান প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। আগামী নির্বাচনে প্রবাসীরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, এনআইডি সেবা চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।